ওয়েলকাম স্টুডেন্টস। দশম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় দ্য রাইজ অফ ন্যাশনালিজম ইন ইউরোপ, ইউরোপে জাতীয়তাবাদের উদ্ভব, এই টপিকের উপর অধ্যায়ে অর্থাৎ এই অধ্যায়ে আমরা এর আগে দুটো ক্লাস করেছি। একটা ছিল ইউরোপে জাতীয়তাবাদের উদ্ভবে যে ফরাসি বিপ্লবের সেই প্রভাব, পুরো চ্যাপ্টারটা এটার উপরে। তো আমরা প্রথম অধ্যায়ে আলোচনা করেছিলাম, আর প্রথম ক্লাসে বা প্রথম লেকচার নাম্বার 1-এ আমরা আলোচনা করেছিলাম যে কিভাবে ফরাসি বিপ্লব হয়েছিল বা ফরাসি বিপ্লবের কারণগুলো কি কি। দ্বিতীয় ক্লাসে আমরা আলোচনা করেছি যে ফরাসি বিপ্লবের প্রভাবটা ফরাসি দেশের উপর কতটা ছিল। আজকে আমরা আলোচনা করব ইউরোপে, ফ্রান্স বাদ দিয়েও সারা ইউরোপে ফরাসি বিপ্লবের প্রভাব কতটা ছিল। তো সেই জন্য একেবারে টেক্সট বইয়ের পয়েন্ট ধরে আমি আলোচনা করছি। তোমরা টেক্সট বইটা পেয়ে গেলেই তোমরা বুঝে যাবে আসলে কি। এখানে দেখো 2 নম্বর লিখেছি আমি, 1 নম্বর না 2 নম্বর, অর্থাৎ টেক্সট বইয়ের এখানে 2 নম্বরে এরকম 2 পয়েন্ট দিয়ে 2 নম্বরে ইউরোপে জাতীয়তাবাদের গঠন বা উদ্ভব, অর্থাৎ দ্য মেকিং অফ ন্যাশনালিজম ইন ইউরোপ। ইংরেজি বইটাতে ঠিক এইভাবে আছে, বাংলা অনুবাদটা এইভাবে ওরা করেছেন যারা অনুবাদ করেছেন। তাহলে দ্য মেকিং অফ ন্যাশনালিজম ইন ইউরোপ, অর্থাৎ ইউরোপে জাতীয়তাবাদের উদ্ভব বা গঠন আমরা এটা বলতে পারি। তাইলে এটা কেন ইউরোপে কেন? আমরা দেখি যখন ফরাসি বিপ্লব হলো, ফরাসি বিপ্লবের যে বাণী সাম্য, মৈত্রী, স্বাধীনতা এবং ফরাসি বিপ্লবের যে প্রভাব, সেটা শুধু ফরাসি সমাজ পরিবর্তনের কাজেই লাগেনি। এবং আমরা আগের দিনের আলোচনায় লক্ষ্য করেছি ফরাসি বিপ্লবীরা যারা ফরাসি বিপ্লব করেছিলেন তাদেরও লক্ষ্য ছিল যে ইউরোপের মধ্যে ফরাসি বিপ্লবের প্রভাবটাকে ছড়িয়ে দেওয়া, অর্থাৎ জাতীয়তাবাদটাকে ছড়িয়ে দেওয়া। তো সেই জন্য ইউরোপের বিভিন্ন দেশগুলো যেমন ইতালি, জার্মানি, অস্ট্রিয়া, রাশিয়া, এরকম যে সমস্ত দেশগুলো ছিল, সুইজারল্যান্ড, এই সমস্ত দেশগুলোতে দেখা যায় যে ফরাসি বিপ্লবের প্রভাব সেখানে প্রচুর পরিমাণে সেখানে জাতীয়তাবাদের সৃষ্টি হয়। একটা জাতীয়তাবাদ মানেটা কি? জাতীয়তাবাদ হলো জাতি গঠন। ইউরোপে আমরা দেখি অনেকগুলো জাতি গোষ্ঠীর লোক, বিশেষ করে আমরা পূর্ব ইউরোপের দিকে যে আমরা লক্ষ্য করি, যেমন হাবসবার্গ সাম্রাজ্যের অধীনে এক সময় ইউরোপ অনেকটা ছিল, কিন্তু দেখা গেছে ইউরোপে অনেকগুলো জাতিগোষ্ঠীর লোক, বিভিন্ন জাতিগোষ্ঠীর লোকগুলিকে তারা একই জাতিগোষ্ঠী ভাবতে বা একটা ছাতার তলে ঐক্যবদ্ধ থাকতে তারা রাজি ছিল না। যেই মাত্র তোমার ফরাসি বিপ্লবের প্রভাবটা সেখানে আপতিত হলো। সুতরাং এইভাবে আমরা দেখি এই এক একটা অঞ্চলের এক এক জাতিগোষ্ঠীর ভাষাগত, সাংস্কৃতিক বৈচিত্র্য, তারপরে সামাজিক আচার আচরণ, সাংস্কৃতিক বৈশিষ্ট্য, সেগুলো ছিল ভিন্ন ভিন্ন প্রকৃতি। এবং এগুলো থাকাতে তাদের মধ্যে একটা মানে বিচ্ছিন্নতা মানে প্রত্যেক জাতিগোষ্ঠী তার ভাষাগত বা অন্যান্য যে বিষয়গুলো আছে, সাংস্কৃতিক যে ঐক্যগুলি আছে, সেগুলিকে কেন্দ্র করে তারা নিজ নিজ জাতি গঠনের জন্য তারা সেখানে প্রচেষ্টা চালাতে থাকে। এটাই ছিল এই যে মেকিং ইন ন্যাশনালিজম, মানে জাতীয়তাবাদ, জাতীয় চরিত্রের উপর, প্রত্যেকের বৈশিষ্ট্যের উপর বিভিন্ন গোষ্ঠীগুলো সেখানে, কেউ ইতালি ভাষায় কথা বলতো, কেউ জার্মান ভাষায় কথা বলতো, কেউ মানে আরো অন্যান্য যেই জাতিগোষ্ঠীগুলো ছিল তাদের ভাষাগত বিভিন্ন রকম বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি। সেই হিসাবে তারা জাতি গঠন করতে উদ্যোগী হয়েছিল। এবার 2.1 বা 2.1 এই যে পয়েন্টটা, এই পয়েন্টে অভিজাত নূতন মধ্যবিত্ত শ্রেণী। এখন আমরা ফরাসি দেশের ক্ষেত্রে যদি আমরা দেখলাম কি, ফরাসি দেশে 1 নম্বর যারা প্রথম শ্রেণীর নাগরিক ছিল তারা ছিল পুরোহিত বা যাজক শ্রেণী, বা ইংরেজিতে যদি বলি আমরা তাদেরকে বলা হতো ক্লার্জি। আর অভিজাত শ্রেণী ছিল 2 নম্বরে, তৃতীয় শ্রেণী ছিল 3 নম্বরে, অর্থাৎ সেখানে
পুরোহিত এবং অভিজাত বাদ দিয়ে আর যত অংশের মানুষ ছিল সেগুলো ছিল তৃতীয় অংশের মানুষ। তো আমরা ইউরোপের অন্যান্য দেশগুলোতে দেখি আমরা এই যে অ্যারিস্টোক্রেট যে ক্লাসটা, অর্থাৎ অভিজাত যারা, অভিজাত শ্রেণী, অ্যারিস্টোক্রেসি যাদেরকে বলা হয়, এরা ইউরোপের বিভিন্ন দেশে এরাই প্রাধান্য বিস্তার করতো রাজতন্ত্রের আমলে। যখন রাজতন্ত্র প্রতিষ্ঠিত ছিল, এরা নিজেদের মধ্যে বৈবাহিক সম্পর্ক, নিজেদের মধ্যে সামাজিক সম্পর্ক, অর্থাৎ অন্যান্য অংশের যে মানুষ ছিল তাদেরকে থেকে ওরা সম্পূর্ণরূপে নিজেরা আইসোলেট বা বিচ্ছিন্ন থাকতো। নিজেদেরকে একটা স্বতন্ত্র শ্রেণী হিসাবে, শাসক শ্রেণী হিসাবে তারা নিজেদেরকে পরিচয় দিত, এই অভিজাত গোষ্ঠীগুলি, অভিজাত শ্রেণীটা। এখন দেখো, যখন ফরাসি বিপ্লব ঘটলো এবং ইউরোপে যখন এই ফরাসি বিপ্লবের প্রভাবটা আপতিত হলো, তখন দেখা গেল কি নূতন মধ্যবিত্ত শ্রেণীর আবির্ভাব ঘটলো। কিভাবে নতুন মধ্যবিত্ত শ্রেণীর আবির্ভাব ঘটলো? শাসক গোষ্ঠীর পরিবর্তন ঘটে গেল। আমরা দেখি জাতীয় রাষ্ট্র যখন প্রতিষ্ঠিত হতে শুরু করলো, তখন যেমন আমরা যদি মনে করি মানে ব্যবসা বাণিজ্য, তারপরে কৃষি উৎপাদন কীরকম, যেমন কৃষক শ্রেণীর কাছ থেকে আগে যে সমস্ত সম্পত্তি অভিজাতরা সম্পত্তি ভোগ করতো বা সামন্ত শ্রেণী ভোগ করতো, গির্জাগুলির অধীনে প্রচুর পরিমাণে ভূমি ছিল, সেগুলি তাদের হাত থেকে চলে গেল। যাওয়ার ফলে এখন কৃষকদের মধ্যে ছোট ছোট কৃষক, মাঝারি কৃষক, তাদের মধ্যে জমি বণ্টিত হয়ে গেল। তারা এখন এই জমি চাষবাসকে কেন্দ্র করে একটা নতুন কৃষির সঙ্গে যুক্ত একটা নতুন শ্রেণীর আবির্ভাব ঘটলো, কৃষক শ্রেণীর আবির্ভাব ঘটলো। আমরা দেখি শিল্প বিপ্লব ঘটলো, এর মধ্যে শিল্প বিপ্লবের ফলে কি হলো, আমরা কি দেখলাম যে নতুন শ্রেণীর আবির্ভাব ঘটলো। শিল্প বিপ্লবে কি, শিল্প কারখানা যেমন দক্ষ শ্রমিক লাগে, অদক্ষ শ্রমিক লাগে, তারপরে কারখানার পরিচালনার জন্য লাগে ইঞ্জিনিয়ার লাগে, তারপরে সেখানে যারা লেখাজোখার হিসাবপত্র রাখেন এরকম লাগে। তাইলে বিভিন্ন শ্রেণীর মানুষের নতুন সামাজিক শ্রেণীর আবির্ভাব ঘটতে শুরু করলো ইউরোপে, এবং এই শ্রেণীর মধ্যে একটা নতুন মধ্যবিত্ত শ্রেণীর আবির্ভাব ঘটলো। অর্থাৎ কলে কারখানায় কাজ করে, ব্যবসা বাণিজ্য করে তারা নতুনভাবে অর্থ সম্পদের মালিক হলো। একেবারে উচ্চবিত্ত না, শিল্পপতি গোষ্ঠী যেটা পরবর্তীকালে সৃষ্টি হয়েছিল সেটাও না, এরা একটা মধ্য শ্রেণীর আবির্ভাব ঘটলো। এরা সমাজের পরিবর্তনের, এই যে নতুন যে পরিবর্তন সমাজ ব্যবস্থা, যে জাতি গঠন, জাতি রাষ্ট্র গঠনের জন্য যে স্পৃহা, সেই স্পৃহাটা আমরা দেখলাম এরাই মূলত সমাজের চালিকা শক্তিতে পরিণত হলো। এই যে নূতন করে ডেভেলপ বা ফর্ম বা গঠিত যে মধ্যবিত্ত শ্রেণী। এবার দেখো, এইটার প্রভাবে আমরা লক্ষ্য করি এই পরবর্তী পয়েন্ট, যেটা উদারনৈতিক জাতীয়তাবাদ আবির্ভাব ঘটল। এখন উদারনৈতিক জাতীয়তাবাদ বা হোয়াট ডিড লিবারেল ন্যাশনালিজম স্ট্যান্ড ফর, আমরা উদারনৈতিক জাতীয়তাবাদ বা বলতে আমরা কি বুঝি, হোয়াট ডিড লিবারেল ন্যাশনালিজম স্ট্যান্ড ফর, অর্থাৎ এটার বাংলাটা হলো উদারনৈতিক জাতীয়তাবাদ বলতে আমরা কি বুঝি। উদারনীতি, লিবারালিজমটা কি বা উদারনীতিটা কি? উদারনীতিটা হলো যে খোলামেলা চিন্তা শক্তির, চিন্তার মুক্তি, ব্যক্তি স্বাধীনতার বিকাশ। ইউরোপে আমরা দেখি লিবার একটা শব্দ, সেটা ল্যাটিন শব্দ, অর্থাৎ যার থেকে মুক্তি, এই শব্দ থেকে বা স্বাধীনতা, এটার থেকে ছিল লিবারালিজম শব্দটা বা লিবারাল উদারনৈতিক জাতীয়তাবাদ যে শব্দটা সৃষ্টি হয়েছিল। এখন দেখো, ফরাসি বিপ্লবের পরে আমরা দেখি এই উদারনৈতিক চিন্তা ভাবনার একটা সেখানে একটা পরিবর্তন হয়, যেখানে ব্যক্তি স্বাধীনতা এবং ব্যক্তির ইচ্ছাধীন যে রাষ্ট্র গঠনের যে প্রক্রিয়া, সেটাকে আমরা ফরাসি বিপ্লবে আমরা লক্ষ্য করি জাতীয়তাবাদের, নতুন উদারনৈতিক জাতীয়তাবাদের। তারপরে আমরা এর পরবর্তীকালে উদার জাতীয়তার ব্যক্তি স্বাধীনতা, সম্পত্তির অধিকার, তারপরে রাজনৈতিক অধিকার, ব্যবসা বাণিজ্যের অধিকার, এই সমস্ত বিষয়গুলি নিয়ে আমরা দেখি যে উদারনৈতিক জাতীয়তাবাদ গঠিত হয়। এখন এই জাতীয়তাবাদ কিসের মূলে কঠোর আঘাত হানে? সেটা হলো রাজতন্ত্র, অভিজাততন্ত্র,
সামন্ততন্ত্র সেগুলোকে ভেঙে চুরমার করে দেয় এই উদার নৈতিক জাতীয়তাবাদ। এখন উদার নৈতিক জাতীয়তাবাদের যে বিকাশ, সেই বিকাশ ঘটার পেছনে কোথায় কিসের দ্বারা, সেটা আমরা দেখলাম যে ফরাসি বিপ্লব, যেমন নেপোলিয়ানিক কোড বা নেপোলিয়ানের যে সংস্কারগুলি পরিচালনা করেছিলেন, সংস্কার সাধন করেছিলেন বিভিন্ন ক্ষেত্রে, অর্থাৎ মানুষের জাত, বর্ণ বা জন্ম, এই যে উচ্চ বংশে জন্ম, অভিজাত বংশে জন্ম বা পুরোহিততন্ত্র, সবগুলো ভেঙে চুরমার করে দিয়েছিলেন নেপোলিয়ানের আবার আরেকটা ছিল, আমরা দেখেছি যে ফরাসি জাতির যে সাম্য, মৈত্রী, স্বাধীনতাকে তিনি খর্বও করেছিলেন, এটাও ঘটনা। কিন্তু তারপরেও আমরা দেখি ফরাসি দেশে এই যে বিভিন্ন চিন্তার মুক্তি ঘটে, মানুষের মধ্যে একটা স্বাধীনতার একটা স্পৃহা সেখানে জাগে। অর্থাৎ সব অংশের মানুষ, সে যদি তার মধ্যে বিদ্যা থাকে, বুদ্ধি থাকে, মেধা থাকে, হ্যাঁ, সে যদি পরিশ্রম করতে থাকে, সে সমাজে একটা কিছু করে উঠতে পারে। আমরা সেটা লক্ষ্য করলাম এখানে। তো এই যে উদারনৈতিক যে জাতীয়তাবাদ, সেটা তোমার দেখো মানুষের মতামতের প্রতিষ্ঠা আমরা দেখলাম। এবং এই জাতীয়তাবাদের ফলে আমরা কি হলো, ফলটা হলো এই যে এক সময় ছোট ছোট অঞ্চলে বিভিন্ন ধরনের মুদ্রা ব্যবস্থা আমরা দেখি। এই জার্মানিতেই বা এই সমস্ত অঞ্চলে, ইউরোপের মধ্যে একসময় 30টা মুদ্রা প্রচলিত ছিল। 30টাকে 2টো মুদ্রায় সংহতি বিধান করা হয়, কারণ যাতে বিভিন্ন জায়গায় আসা যাওয়া করতে তাতে হামবার্গ থেকে নুরেমবার্গ পর্যন্ত যেতে তোমার সেখানে দেখা যায় কি, যে একজন একটা দ্রব্য আমদানি রপ্তানি করতে গেলে, অর্থাৎ স্থানান্তর করতে গেলে, আনা নেওয়া করতে গেলে 11 রকমের সেখানে শুল্ক প্রদান করা হতো। এখন এক একটা অঞ্চলে পরিমাপ ব্যবস্থা একরকম না, ভিন্ন ভিন্ন পরিমাপ ব্যবস্থা। যেমন একটা উদাহরণ হিসাবে আমরা বলতে পারি, যেমন দেখো এখানে একটা বস্ত্র যে নির্মাণ, বস্ত্র যে পরিমাপ, সেই পরিমাপের একটা পদ্ধতি হলো যেমন তোমার এলি। এখন ওই যে আমরা দেখলাম এই বস্ত্র পরিমাপের পদ্ধতিটা ফ্রাঙ্কফুর্টে হলো 1 এলি সমান 54.7 সেন্টিমিটার। আবার সেই বস্ত্রটাই 1 এলি সমান মেইনজে হলো 55.1 সেন্টিমিটার। আবার নুরেমবার্গে এটা হলো 65.6 সেন্টিমিটার। ফেইবার্গে এটা হলো 53.5 সেন্টিমিটার। তাহলে দেখো এরকম বিভিন্ন অঞ্চলে একটা মাত্র মানে পরিমাপের একক আমরা যদি বলি এলি, সেটাকে দেখো এক একটা অঞ্চলে এক এক রকম ভাবে তার মানে ডিফারেন্স, সেখানে দেখো কোনো মানে নাই, মিল নাই, এক এক জায়গায় এক এক রকম। তো আমরা এরকম দেখি, লক্ষ্য করার পরে আমরা দেখি, যেমন আগে রাজতন্ত্রের যুগে যেখানে তোমার ব্যবসা বাণিজ্য সবকিছু ছিল সীমিত একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে মানে সীমাবদ্ধ। তো সেখানে আমরা দেখি যে জার্মানিতে সেখানে যে জার্মান কনফেডারেশন রাইন বা 39টা প্রদেশকে নিয়ে যেখানে জার্মান ইয়ে করা হয়, সেখানে আমরা লক্ষ্য করলাম কি, যে জোলভারেন শুল্ক সংঘ ওরা স্থাপন করেছিল। সেই জোলভারেন মানে কি, জোলভারেনের মধ্যে এককভাবে মানে একটা নির্দিষ্ট পদ্ধতি, ব্যবসা বাণিজ্যের পদ্ধতি, কিভাবে দ্রব্য বা পণ্য দ্রব্য আমদানি রপ্তানি করবে, ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ সেখানে ঘটানো হবে। সেই জন্য তারা জোলভারেন বা শুল্ক সংঘ গঠন করে। সেটা আমরা জার্মানিতে দেখি 1834 খ্রিস্টাব্দে। তো এইভাবে আমরা দেখি যে এই যে উদারনৈতিক জাতীয়তাবাদের যে ধারণা, এবং এইটাকে বিভিন্নভাবে তার অর্থনৈতিক দিক, তার সাংস্কৃতিক দিক, তার ব্যবসা বাণিজ্যের দিক, তার যেই কৃষি দিক, তার যে সামন্ততন্ত্র ভেঙে দেওয়ার যেই প্রবণতা,
তারপরে তোমার এই যে যাজকতন্ত্র ভেঙে দেওয়ার যে প্রবণতা, অর্থাৎ রক্ষণশীল ব্যবস্থাটাকে, কনজারভেটিজমটাকে টোটালি সেখানে উদারনীতিবাদ তার মূলে উঠারাঘাত করে। আমরা এই জিনিসটা লক্ষ্য করলাম। এখন দেখো 1815 সালে একটা বিশাল ঘটনা ঘটে। কি ঘটনা ঘটে 1815 সালে? নেপোলিয়ান সেখানে ওয়াটারলুর যুদ্ধে ইউরোপের যেই শক্তি, রাজতন্ত্রের সমর্থক যে শক্তি, ইংল্যান্ড, রাশিয়া, অস্ট্রিয়া, বিশেষ করে এই যে শক্তি সমবায় বা কনসার্ট অফ ইউরোপ বলা হয় তাদেরকে, এই জোটের কাছে ওয়াটারলুর যুদ্ধে 1815 খ্রিস্টাব্দে নেপোলিয়ান পরাজিত হয়। এখন নেপোলিয়ান পরাজিত হওয়ার সঙ্গে সঙ্গে ইউরোপে যে জাতীয়তাবাদের যে জোয়ার ছিল, এরা কি করে 1815 খ্রিস্টাব্দে এই যে বিশেষ করে চারটা শক্তি, রাশিয়া, অস্ট্রিয়া, রাশিয়া এবং ইংল্যান্ড, আমরা দেখলাম এরা ভিয়েনা শহরে, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা শহরে তারা একটা সম্মেলনে বসে। এটাকে বলা হয় ভিয়েনা সম্মেলন। ভিয়েনা সম্মেলন থেকে ভিয়েনা চুক্তি সেখানে হয়। ভিয়েনা চুক্তিতে মূল আমি যেটা বলবো, চুক্তি চারটা: পুনর্বাসন চুক্তি, ন্যায্য অধিকার চুক্তি, তারপরে পুনর্গঠন চুক্তি, পুনর্বন্টন চুক্তি, এরকম করে চুক্তি হয়েছিল। তো সেই সমস্ত চুক্তির পুনর্বাসন, যেমন এই চুক্তির দ্বারা কি হয়েছিল, অর্থাৎ এখন এরা আবার ইউরোপে নতুন করে রাজতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করে। পুনর্গঠন দ্বারা তারা কি করলো? তারা পুনরায় রাজতন্ত্র প্রতিষ্ঠা করলো ইউরোপের বিভিন্ন দেশগুলো। অর্থাৎ যেমন ফ্রান্সে বিপ্লব পূর্ব ফ্রান্সে কারা শাসন করত? বুরবু রাজবংশ। সেখানে আবার বুরবু রাজবংশকে এনে প্রতিষ্ঠা করা হতো। ন্যায্য অধিকার নীতি, এটা ন্যায্য অধিকার নীতি বলা হয়, ওরা দিয়েছিলেন। এখন নেপোলিয়ান যেই রাজ্যগুলি জয় করেছিলেন, যেখান থেকে যেই রাজ্য শাসন গোষ্ঠীকে বা রাজাকে উৎখাত করেছিলেন, সেখানে সেই রাজ্যের অধীনে আবার সেই রাজবংশকে প্রতিষ্ঠা করা হয় অধিকাংশ ক্ষেত্রে। যেমন কনফেডারেশন দ্য রাইন বাদ দিয়া 39টা প্রতিষ্ঠা, সেখানে আবার একই রকম ভাবে তারা রেখে দিয়েছিল। এখন এরা কি করলো? আবার যাজকদেরকে, অর্থাৎ তারা পুরনো সামন্ত ব্যবস্থাকে আবার সেখানে ইউরোপে প্রতিষ্ঠা করার চেষ্টা করলো। এবং বিশেষ করে অস্ট্রিয়ার যিনি চ্যান্সেলর ছিলেন তখনকার, ফ্রিজ মেটারনিক, এই ফ্রিজ মেটারনিক ছিলেন মূল এই যে সমস্ত কাণ্ড কারখানা, তার মূল চালিকা শক্তি। তিনি ছিলেন ওই সময়কার মতো অত্যন্ত দ্রুত এবং সুচতুর ব্যক্তিত্ব, দেখতে সুন্দর, খুব ভালো বক্তৃতা দিতে পারতেন। এবং তিনি এই রক্ষণশীল মতবাদকে তিনি সেখানে প্রতিষ্ঠা করেন 1815 খ্রিস্টাব্দে ভিয়েনা সম্মেলনের মাধ্যমে। এবং ফ্রান্স যাতে পুনরায় শক্তি অর্জন করতে না পারে, সেই জন্য ফ্রান্সের চারিদিকে, অর্থাৎ আমরা যেমন বাড়ির চারিদিকে আমার বাড়িটাকে সুরক্ষা করার জন্য কি করি, আমরা বেড়া দিই বা প্রাচীর তুলি, ঠিক সেই রকম ভাবে তারা প্রাচীর তুলে, অর্থাৎ ইউরোপের বিভিন্ন শক্তিগুলোকে সেখানে ফ্রান্সের চারিদিকে তোমার করা হলো, মানে বসিয়ে দেওয়া হলো। ফ্রান্স যাতে পুনরায় শক্তি কথা, ফ্রান্সের সৈন্য সংখ্যা কমিয়ে দেওয়া, তার অন্যান্য যে সমস্ত বিষয়গুলি আছে তাকে একদম কোণঠাসা করার চেষ্টা করা হয়েছিল 1815 খ্রিস্টাব্দের ভিয়েনা চুক্তির মাধ্যমে। তাইলে আমরা কি দেখলাম? যে নতুন করে, অর্থাৎ নিউ কনজারভেটিজম আবার নতুন করে ওই ফরাসি বিপ্লবের সময় বা নেপোলিয়ান ইউরোপ থেকে যে রক্ষণশীল মতবাদ, রক্ষণশীলতা, রাজতন্ত্র, সামন্ততন্ত্র, পুরোহিততন্ত্র যেগুলিকে উৎখাত করেছিলেন, সেগুলিকেই আবার এরা কি করলেন? এনে আবার নতুন করে সেখানে বসিয়ে দিল। তাহলে এতদিন যাবৎ আমরা দেখলাম ইউরোপের মানুষ, সাধারণ মানুষ, যে গণতান্ত্রিক অধিকার, তাদের নিজস্ব অধিকার প্রতিষ্ঠা, স্বাধীনতা প্রতিষ্ঠা, সাম্য প্রতিষ্ঠা যে সুযোগ পেয়েছিল তারা, তাদের জাতি গঠনের যে অধিকার পেয়েছিল তারা, মুক্তি পেয়েছিল তারা, সেই মুক্তির জায়গায় আবার নতুন করে আমরা দেখলাম যে রক্ষণশীল মতবাদ সেখানে আবার চাপিয়ে দেওয়া হলো।
ইউরোপে সেখানে আবার চাপিয়ে দেওয়া হলো। এইবার আমরা দেখি বিপ্লবীগণ, পরের আমাদের পয়েন্ট হলো 2.4 বা 2.4 যেটা টেক্সট বই আছে সেভাবে আমি লিখেছি। এবার বিপ্লবীগণ অর্থাৎ দ্য রেভলিউশনারিজ। এখন দেখো ইউরোপের মানুষ, এই যে মধ্যবিত্ত সম্প্রদায়, যারা এতদিন যাবৎ নেপোলিয়নের যুগে বা নেপোলিয়নের প্রভাবে ইউরোপে যারা আধিপত্য বিস্তার করেছিল, সমাজে যারা প্রতিষ্ঠিত হয়েছিল, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, বিভিন্ন ক্ষেত্রে, হ্যাঁ, ভাষার বিকাশ, সাহিত্যের বিকাশ, বিভিন্ন ক্ষেত্রে প্রত্যেকটা জাতিগোষ্ঠী তার ভাষাকে বিকশিত করার সুযোগ পেয়েছিল, তার যেই সাংস্কৃতিক যে বৈশিষ্ট্য সেগুলোকে বিকশিত করার সুযোগ পেয়েছিল। এখন যখন আবার নতুন করে কনজারভেটিভজম বা রক্ষণশীলতা আবার চাপিয়ে দেওয়া হলো, চেপে বসলো ইউরোপে, তখন মানুষের মধ্যে আবার একটা বিদ্রোহের মনোভাব সৃষ্টি হয়ে গেল। ইতালি, জার্মানি, হ্যাঁ, এই সমস্ত বিভিন্ন অঞ্চলে আবার নতুন করে বৈপ্লবিক একটা অভ্যুত্থানের একটা প্রক্রিয়া শুরু হয়ে গেল। এখানে আমরা উদাহরণ হিসাবে ধরতে পারি আমরা, যেমন ইতালির ঐক্য আন্দোলন, ইতালিতে কার্বোনারি আন্দোলন শুরু হয়েছিল। এখন এই ক্ষেত্রে যিনি সবচেয়ে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন তিনি ছিলেন জোসেফ মেজিনি বা জোসেফ মাৎসিনি। তিনি এই যে কার্বোনারি দলগুলো ছিল কি, এগুলি আসলে গুপ্ত বিপ্লবী দল, গোপনে তারা কাজ করত এবং এরা কার্বন বা কয়লা পোড়াতো, সেই জন্য এদেরকে বলা হয় কার্বোনারি মানে কয়লা বা কয়লা পোড়ানোর উদ্দেশ্য হলো বা কার্বন পোড়ানোর উদ্দেশ্য হলো তারা যখন কোনো বৈপ্লবিক কাজে তারা যেত, হ্যাঁ, তো সেরকম তখন তারা ওইখানেই বসে তারা এই পুড়িয়ে তারা সেখানে হয়তো শপথ টপথ এরকম একটা কিছু নিত এবং সেখান থেকে তারা মানে ওই বৈপ্লবিক কার্যকলাপগুলো পরিচালনা করতো এবং তাদের একটা বৈশিষ্ট্যই ছিল এই যে কার্বন পোড়ানো। এবং মাৎসিনি এখানে ছিলেন, তিনি বলছিলেন ইতালি যতদিন পর্যন্ত ঐক্যবদ্ধ না হবে, তোমরা জানো তিনি কালো কুর্তা বা ব্ল্যাক শার্ট তিনি পরিধান করতেন। এখন তিনি ইতালিকে ঐক্যবদ্ধ করার জন্য, ইতালি জাতীয়তাবাদ সৃষ্টি করার জন্য, তাকে বলা হয় ইতালি জাতীয়তাবাদের জনকও বলা হয় তাকে, সৃষ্টি করার জন্য যুবকদের নিয়ে তিনি ইয়াং ইতালি গঠন করেন, প্রথম মার্সেতে ইয়াং ইতালি এবং বার্নেতে তিনি ইয়ং ইউরোপ গঠন করেন। এগুলির উদ্দেশ্যটা কি ছিল? ইতালিকে আত্মশক্তির উপর নির্ভর করে বলছেন তিনি যে ইতালি ঐক্যবদ্ধ হবে ইতালীয় জনগণের ইচ্ছাতে, ইতালির যুব সমাজের ইচ্ছাতে, বাইরের কোনো শক্তির আমাদের প্রয়োজন নেই, আমরা আত্মনির্ভর আমরা হব। আমরা পরবর্তী সময় দেখি মেটার্নিক, যিনি রক্ষণশীল ওই শাসন ব্যবস্থা ইউরোপে প্রবর্তন করেছিলেন পুনরায়, উনি বলছিলেন এই মার্শালি জাতীয়তাবাদী চিন্তা ভাবনাকে এতটা ভয় পেয়েছিলেন যে বলছেন সে আমাদের ইউরোপের, সে আমাদের জন্য একটা বিপজ্জনক ব্যক্তি, অর্থাৎ আমাদের সর্বনাশ করে দিয়েছে ইউরোপের এই জোসেফ মাৎসিনি যখন ইতালীয় ঐক্য আন্দোলনে অগ্রণী ভূমিকা গ্রহণ করেন, তিনি বলছেন যে আমরা কি দেখলাম, ইতালিকে এতটা ভাগ করা হয়েছিল এই ভিয়েনা সম্মেলনের মধ্যে, স্বয়ং মেটার্নিকই বলছিলেন যে ইতালি এখন আসলে একটা জিওগ্রাফিক্যাল এক্সপ্রেশন, ভৌগোলিক সংজ্ঞা, তার নির্দিষ্ট একটা ভৌগোলিক অঞ্চল বলতে বোঝায় যে এই অঞ্চলটা নিয়ে এটা একটা ইতালি দেশ, কিন্তু তাকে ভিতরে ভিতরে এতটা খণ্ড বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল, ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে দেওয়া হয়েছিল, যার দরুন সেটাকে তিনি এই কথা বলেছিলেন। তো জোসেফ মার্সিনি এখানে যোগ্য ভূমিকা গ্রহণ করেন ইতালিকে ঐক্যবদ্ধ করার জন্য। তাহলে আমরা দেখি যে নতুন করে আবার দেখো বিপ্লবী একটা পরিবেশ সেখানে গড়ে ওঠে, একটা ফেজ সেখানে সৃষ্টি করে মার্সিনির নেতৃত্বে, যার পরিণতি আমরা পরবর্তী সময়ে জার্মানিতে আমরা লক্ষ্য করি। তাহলে আজকের যে আমরা আলোচনা, আমি আশা করব তোমরা বুঝতে পেরেছ এবং তোমাদের যদি এটা ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দেবে, অলে নিয়ে সেট করবে, তাহলে আমি কোনো ক্লাস আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের সেখানে চলে যাবে। তোমরা লাইক করবে এবং তোমরা
শেয়ার করবে। ভালো থেকো, সুস্থ থেকো।